ইরানে যেটি হয়েছে সেটি হচ্ছে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে এবং তারা বেশ শোকগ্রস্ত অবস্থায় আছে। যুক্তরাষ্ট্র তো ক্ষমতার পালাবদল সেখানে চাইবেই খুব স্বাভাবিকভাবে, কিন্তু আমরা জানি যে ইরানে কিন্তু আগে থেকে একটি ক্রম ঠিক করা আছে। যদি সর্বোচ্চ নেতা নিহত হন কিংবা মৃত্যুবরণ করেন সেখানে অটোমেটিক সেই সিস্টেম চালু হবে এবং হয়েওছে। আমরা জানি যে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি নিয়ে ৩ সদস্যের পর্ষদ সেখানে ইতোমধ্যেই কিন্তু অ্যাক্টিভ হয়েছে। তাহলে আসলে কি হতে যাচ্ছে? পালাবদল কি সেখানে হবে? আপনার কি অভিমত? এটা আমি পরে বলছি, তার আগে আমি বলবো কারণগুলোর মধ্যে মাহবুব ভাই যেটা বললেন, নিছক আমেরিকা ধর্মটর্ম দেখে না। আসলে হলো আমরা ফিরে যাই যদি আজ থেকে 40 বছর আগে, 35 বছর আগে, যখন স্যামুয়েল পি হান্টিংটন তার বিখ্যাত যে কনসেপ্টটা তুলে ধরেছিল, এইগুলোর ভিত্তিতেই সাধারণত থিঙ্ক ট্যাঙ্কগুলো অথবা একাডেমিক্স যারা আর কি, তাদের যে ডক্ট্রিনগুলো তৈরি করে দেয়, আপনি বলছেন যে এগুলো বয়ানও দেয়, এইগুলোকে তারা সামনে রাখে। এবং ওখানে তো অনেক এক্সপার্টস, জিওপলিটিক্যাল এক্সপার্টস, পলিটিক্যাল সায়েন্টিস্ট, উনি নিজেও একজন ছিলেন হার্ভার্ডের প্রফেসর। তো এরা যেগুলো দিয়েছে, তো সেখানের মধ্যে ছিল ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস আফটার ডিমাইজ অ্যান্ড ডিস্ট্রাকশন অফ কমিউনিজম। তো রাশিয়ার পতন হয়ে গেল এই 1989 সালে, 91 সালে। তো ওইটা শেষ হওয়ার পর আর তো ফিরে আসবে না। উজবেকিস্তান, কাজাকিস্তান, আজারবাইজান এগুলো মুসলিম দেশ, তারপর লিথুয়ানিয়া, ল্যাটভিয়া, এস্তোনিয়া এসে গেল, বাল্টিক স্টেট, অন্যান্যগুলো বেলারুশ, এগুলো আসলো। তো এটা বলকানাইজেশন হলো, তবে ইউগোস্লাভিয়া টুকরো টুকরো হয়ে গেল। তো চায়না বা ভিয়েতনাম কমিউনিজম নামে হয়তো আছে, কিন্তু এটা সব বদল হয়ে গেছে। তো তারা দেখলো যে এই গ্লোবাল যে কনফ্লিক্ট হবে, এখন হলো কি যে এই নিও কলোনিয়ালিজমের যে নেচার, তারা হবে কি কনফ্লিক্টটা হবে এখন হলো ওই ফিলোসফিক্যাল, আইডিওলজিক্যাল, কালচারাল মানে ডিভিশন অনুযায়ী। আর সেখানের মধ্যে মুসলিম ওয়ার্ল্ডগুলো তাদের একটা ফিলোসফি আছে। ইরানেরকে এত ভয় পাচ্ছে কেন? ইরানের যে এই সরকারটা, তারা এত বিরুদ্ধে কেন? তারা তো নতুজানু হতে পারতো অস্তিত্বের জন্য। তারা এটা মানে তাদের রেজিমটা আরও শক্ত হতো, তাদেরকে দিয়ে দিত, দেবে আর নেবে, কিন্তু অন্যায়ের সাথে তারা কম্প্রোমাইজ করেনি। মিডল ইস্টে যে বিস্ফোরা অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি ইরান, এবং তারাই সবচেয়ে বড় দুশ্মন ভাবে। তো এই শিয়াইজমের মধ্যে এরকম একটা প্রচণ্ড দ্রোহের একটা কি আছে, বীজ লুকানো আছে। সেটা তারা স্টাডি করে দেখেছে যে ইরানকে কেন্দ্র করে, তারপর হল গিয়ে আফগানিস্তানের মধ্যে শিয়া আছে, পাকিস্তানের 20% শিয়া, এবং 60% হল গিয়ে ইরাকে শিয়া, সিরিয়ার মধ্যে আছে। এবং তার প্রক্সি টক্সি যেগুলো হয়েছে আমরা দেখেছি, লেবাননে দেখেছি, তারপরে এই যে সাউথ ইয়ামেনে যারা বিদ্রোহী হটি, এরা হল কি শিয়া। তো ইসলামের স্কুল অফ থটস হোক আর সুন্নি হোক, সবাই তো আসলে একই, ডিভিশনটাও ওরা করে রেখেছে। আর এই যে স্যামুয়েল পি হান্টিংটনের কনসেপ্ট অনুযায়ী যে মুসলিম বিশ্ব আসলে আলটিমেটলি তাদের জনগণ এক। আপনি ওয়াইসিকে দোষারোপ করেন, ওয়াইসি তো কিছু না, পাপেট গভর্নমেন্টগুলো বসিয়ে দেয় আমাদের দেশের মতো, পাকিস্তানের মতো দেশপ্রেমিক গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইমরান খানদের হটিয়ে দেয়। তারপর এখানে দেশপ্রেমিক যারা, তাদেরকে আসতে দেয় না। আলজেরিয়াতে দেখা যায় মাদানি সাহেব 80% ভোট পেয়ে 1981 সালে বোধহয় এসেছিলেন, আসতে দেন, মুরসিকে হটিয়ে দিয়েছে 1 বছর পরে, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড। কারণ এই গ্লোবাল হেজিমনিজমের স্বার্থ, ইন্টারেস্ট এখানে বিঘ্নিত হচ্ছে। তো এই জন্য তারা হলিস্টিক অ্যাপ্রোচে ছাড়া গ্লোবাল সিচুয়েশনকে দেখে। তাদের মূল হলো কি যে রিসোর্সের ভান্ডার হলো, তেল ছাড়া তাদের ক্যাপিটালিজম চলবে না, গাড়ির চাকা ঘুরবে না, এরোপ্লেন উড়বে না, কলকারখানা চলবে না। এজন্য কি দরকার তাদের? হলো গিয়ে এখন হলো কি তেল, ন্যাচারাল গ্যাস, ফুয়েল, ইউরেনিয়াম, এগুলো সব মুসলিম দেশগুলোতে আছে। আর যদি মুসলিম দেশগুলোতে একটা দেশপ্রেমিক, আইডিওলজিক্যালি ইন্সপায়ার্ড এবং মানে কমিটেড একটা সরকার থাকে, তারা অন্যান্য দেশগুলোকেও নিয়ে আসতে পারবে। আর যদি এজেন্টরা যদি বসে থাকে, তারা তো দেশপ্রেমিক হবে না। তাদের সরকার রাষ্ট্র স্বার্থের জন্য, কায়েমি স্বার্থের জন্য তারা বিচ্ছিন্নভাবে তাদের প্রভুদের এবং ক্ষণে ক্ষণে তারা রূপ বদলাবে। এই জন্যই তারা খুমেনির মতো, যারা ইমরান খানের মতো, মুরসির মতো দেশপ্রেমিক এবং জনগণের দ্বারা নির্বাচিত
মানে অফ গভর্নমেন্ট মানে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল যারা হয় প্রকৃত, আমেরিকার ওইটা বলছি না, আমেরিকা হয়েছিল ঠিকই, কিন্তু তারা পেয়ে গেছে, তারা হলো ফ্যাসিস্ট এক ধরনের মাসলম্যান। জি। তো এইটাই হলো কি মূল কারণ হলো কি যে এটা তো স্যামুয়েল পি হান্টিংটন সাহেব বলে দিয়েছিলেন, এইটাও এখনো কন্টিনিউয়েশন আমার মনে হয়। জি, ধন্যবাদ। দুই নম্বর একটা অংশ কি বলছিলেন, এটা সংক্ষেপে বলে দিন। জি, আমি বলেছিলাম যে ক্ষমতার পালাবদলটি আসলে সেখানে কিভাবে ঘটবে, ছোট করে যদি বলেন। এটা হলো কি সংক্ষেপে বলবো। জি, আমাদের 11.5 গুণ বড় হলো ইরান, হিউজ টেরিটোরিয়াল এক্সটেন্ট, লোক সংখ্যা হলো কি তাদের 8-9 কোটি। এখন হলো কি এই যে জনসংখ্যা এটাও সাইজেবল, তারপর হলো কি তাদের অত একদম ফকির না তারা, তাদের টেরেইনটা হলো কি রাগেড, কোথাও কোথাও মাউন্টেনিয়াস, কোথাও হলো গিয়ে যে এই তারা একটা সাবকন্টিনেন্টের মতো ডেজার্ট বিপুল এরিয়া, তারা লুকিয়ে থাকবে। আর এরকম জুলুম নিপীড়ন হতে দেখে, এবং তাদের যে রিলিজিয়াসিটি, কমিটেড রিলিজিয়াস গ্রুপস ট্রেনিং এই বিগত মানে অর্ধ শতাব্দীর চেয়ে বেশি সময় ধরে, এই যে তরুণ সমাজ, তরুণরা তাদের ভালোবাসে, আর গ্রামে গঞ্জের মানুষ, সুতরাং এই বিপ্লব হয়তো শহরে এরা দখল করে দিতে পারে, কিন্তু এই বিপ্লবকে, এই স্পিরিটকে তারা কখনো মুছে দিতে পারবে না। সুতরাং তারা আবার কেউ যদি ঢোকেও পাপেট বসায়, আঘাত হানবে, ফিরে আসবে, কারণ জনগণ এদের এই দর্শনের সাথে আছে, ইসলামিক রিভলিউশনকে সাপোর্ট করেছিল, এবং এরকম হেজিমনিজম যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তারা। জি, এইটাই হলো মূল কারণ। ধন্যবাদ। জি, ধন্যবাদ।